হেই বন্ধুরা, কেমন সবাই? তোমরা ফেলিও সেন্সে তোমাদেরকে ড্রাগন বলে 42 নম্বর পর্বে স্বাগতম। আর হ্যাঁ, আমরা কিন্তু 20,000 সাবস্ক্রাইবার এখন একটা পরিবার, আর তার সাথে তোমাদেরকে অনেক লেডি ঈদ মোবারক জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কিছু বলে নেই, আমার এই ফেলিও সেন্সে চ্যানেলের জন্য একটা ভিডিও এডিটর লাগবে। তাই যারা ভিডিও এডিট করতে পারো তারা আমার ইমেলে যোগাযোগ করো। তোমার সাবমিট করার কাজ যদি ভালো কোয়ালিটির হয়ে থাকে তাহলে তোমাকে এই চ্যানেলের জন্য ভিডিও এডিটর হিসেবে রাখা হবে। আর হ্যাঁ, যারা আমার ইমেল খুঁজে পাবে না তাদেরকে বলে দেয়, আমি ওটা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। আর বেশি কথা না বেড়ে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। আগের পর্বে আমরা দেখছিলাম যে গোকুর বুঝে ওঠার আগে পিকোলো গোকুর ভিতর দিয়ে একটা লেজার বিম শুট করে দেয়, যেটা কিনা গোকুর বডির এপার ওপর হয়ে যায় আর গোকু ওখানে সেন্সলেস হয়ে পড়ে। সবাই তো এটা থেকে শক ছিল যে কি হলো। এই পর্বের শুরুতে আমরা দেখি যে গোকু মাটিতে লুকিয়ে পড়েছে আর পিকোলো ও তো খুশি হয়ে যায়। অ্যানাউন্সার ভয়ে পিছাতে থাকে আর সবাই তো ছিল শখের মধ্যে। গোকুকে দেখি ও তো সস বের করতেছিল, যেটা থেকে গোকুর বান দিয়ে আবার চিল্লাতে শুরু করে গোকু। পিকোলোকে দেখি ও দাঁড়িয়ে পড়ে আর গোকুর থেকে এগিয়ে আসতে শুরু করে। গোকু এখন ফাইট করা অবস্থাতেই ছিল না, যেটা দেখে পিকোলো অনেক খুশি হয়ে জোরে জোরে হাসতে শুরু করে। গোকু ব্যথায় কাতরাচ্ছে দেখে পিকোলো বলে, মনে হচ্ছে তোমার ব্যথা লাগছে তাই না? এরপর পিকোলো গোকুর ঠিক সামনে এসে দাঁড়ায় আর বলে, ভালো জিনিস শেষে আসে। লর্ড পিকোলো তো এটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। চিঠি থেকে শুরু করে মাস্টার সে এমনকি কামেও চিন্তা পড়ে যায় গোকুর জন্য। পিকোলো এবার গোকুর এই ক্ষত স্থানে দুমাদুম কেলাতে শুরু করে আর গোকু চিল্লাচ্ছিল, বেচারা গোকু। টিন ইয়ামচার ক্রিলেন এরা গোকু সাহায্য করতে আসতে লাগলে পিকোলো ওদের সামনে অ্যাটাক করে ওদেরকে বুঝে দেয়, তোমরা তোদের সামনে আসো, তাহলে তোমাদেরও ঠিক একই অবস্থা করবো আমি। যেটা থেকে ওরা ওখানে থেমে যায়। চিচি তখন বলতে থাকে, কেউ কি আছো যে আমার গোকুকে বাঁচাতে পারবে? প্লিজ কেউ বাঁচাও, আমি কি বিয়ের আগে বিধবা হয়ে যাব? এই বলে চিচি কাঁদতে শুরু করে। তখনই আমরা দেখি যে গোকু শত কষ্টের মধ্যেও আস্তে আস্তে উঠিয়ে দাঁড়াচ্ছিল, যেটা দেখে কারোরই বিশ্বাস ছিল না যে গোকু এতটা কষ্ট করছে। গোকু এবার পিকোলোকে বলে, তোমার ওই ব্লাস্ট আমার কোনো ইম্পর্টেন্ট অর্গানে লাগেনি, তাই আমি তোমার সাথে এখনো ফাইট করতে পারবো। যেটা শুনে পিকোলো শক হয়ে যায়। সবাই তো দোয়া করছিল গোকু কোনো মতে পিকোলোকে হারিয়ে দেয়। পিকোলো এবার গোকু বলে, তুমি অনেক দুর্বল আমার সাথে ফাইট করার জন্য। গোকু বলে, তুমি কি শিওর? তুমি কিন্তু এখনো জিতোনি। মাস্টার চিন্তা করতে থাকে গোকু এবার কি করতে যাচ্ছে, কিন্তু পিকোলো বলে যে আমি ভিক্টরি পেতে যাচ্ছি, দেখে নিও। এইবার পিকোলো অ্যাটাক করতে আসলে গোকুর অ্যাটাক দশ করে পিকোলো পেটের দিকে এক ঘুষি মেরে দেয়। পিকোলো আবার অ্যাটাক করে দেয় গোকুর উপরে, যার কারণে গোকু দূরে ছিটকে পড়ে। এইবার পিকোলোকে দেখি ও হাঁপাচ্ছিল, কিন্তু গোকুকে দেখি ও আর উঠে বসতে গেলে ওর ক্ষত স্থানে ব্যথা করে ওঠে। দুজনের অবস্থা খারাপ ছিল, তবে গোকুরটা মনে হচ্ছে একটু বেশি খারাপ। গোকু তো চারিদিক ঘোলা ঘোলা দেখতেছিল, ও এখনই অজ্ঞান হয়ে যাবে। যেটা থেকে পিকোলো ওর উপর হাসতে থাকে আর বলে, কি চোখে ঘোলা দেখছো? চিচি ও গোকুকে সাবধান করছিলই, কিন্তু তখন আমরা দেখি পিকোলো দৌড়ে এসে গোকুর ওই ক্ষত স্থানে আবারও অ্যাটাক করে দেয়। একে তো ক্ষত স্থান, তার উপরে কাটা গায়ে নুনে ছিঁড়ে দিয়েছে এই পিকোলো। পিকোলো আবারও লাফ দিয়ে এসে গোকুর আর এক পা ভেঙে দেয়। যেতে ক্রিলিয়ান চিল্লাই উঠে, পিকোলো গোকুর আর একটা পা ভেঙে দিল। গোকুকে দেখি ওই এবার দাঁড়ানোর পজিশনও ছিল না, গোকু ব্যথায় কাজটাতে থাকে। পিকোলো বলে, এইগুলো সবই আমার ফাদারের বদলা। পিকোলো এবার ওর লেজার বিম দিয়ে গোকুর বাঁ অ্যাটাক করতে থাকে, যে কারণে গোকুর বাঁ হাতটা এবার জখম হয়ে যায়। পিকোলো এবার বলে, সময় এসে গেছে এবার তোমাকে শেষ করে দেওয়ার। এই জন্য ওর ফাইনাল অ্যাটাক করার জন্য ও আকাশের দিকে উঠতে থাকে। সবাই তো ভয়ে ছিল। ক্রিলেন বলে, আমরা কি কিছু করতে পারি না? ও তো গোকুকে মেরে ফেলবে। কামিকে দেখে উনি কিছু একটা ভাবছিলেন। তখনই ও টিএনকে বলে, তোমার নেম টিএন তাই না? তুমি আমাকে মেরে ফেলো। টিএন বলে, কি? কামি ওদেরকে জানায় যে তুমি আমাকে যদি মেরে ফেলো তাহলে পিকোলো আমার সাথে সাথে মরে যাবে, কারণ ও আর আমি একই। কিন্তু টিএন তো ইচ্ছে বোধ করছিল যে কি করবে। তখন কামি বলে, তাড়াতাড়ি করো, আমার হাতে সময় নেই, আর এইটা শুধুমাত্র টেম্পোরারি। তুমি আমাকে মেরে ফেলো, তারপরে আবার ড্রাগন বল দিয়ে ব্যাক নিয়ে আসো। আমি তো আর নিজেকে নিজেই মেরে ফেলতে পারবো না। টিনকে দেখি ও এখনই তথ্য বোধ করছিল। কামি ওকে বললে টিন এবার রাজি হয়ে যায়। পিকোলোকে দেখি ও আকাশের উপরে গিয়ে ওর সম্পূর্ণ এনার্জি জমা করতে থাকে। টিএন কামিকে মেরে ফেলতেই যাবে, তখনই গোকু ওকে বাধা দিয়ে বলে, তুমি এটা করো না টিএন, আমি এখনো জিততে পারবো। ইয়ামচা বলে, গোকু কি পাগল হয়ে গেল নাকি? ও এখনো কিভাবে জিতবে? ওর অবস্থা তো একদম নাজেহাল হয়ে গেছে। পিকোলোকে দেখি যে ও সম্পূর্ণ এনার্জি ওর হাতে জমা করতে থাকে। টিন বলে, অনেক দেরি হয়ে গেছে এইটা করার জন্য। আমরা দেখি পিকোলো ওর ফাইনাল অ্যাটাক করে দেয়, যেটা কিনা সরাসরি গ্রাউন্ডে এসে হিট করে গোকুর উপরে। সবাই তো এইটা থেকে চোখ বন্ধ করে ফেলে। ওখানে বিরাট বড় এক ধামাকা হয়, আর ধামাকা শেষে ওখানে আমরা দেখি একটা গর্ত হয়ে গেছে। পিকোলো নিচে নেমে আসে। আমরা দেখি যে গোকুর বডি ওখানে অবশিষ্ট ছিলই না। পিকোলো বলে, এখন শ্যানরং ওকে ব্যাক নিয়ে আসতে পারবে না। সবাই তো এইটা দেখে খুবই কষ্ট পাচ্ছিল, কারোর তো বিশ্বাস ছিল না কি হবে। আর পিকোলো
পিগলো ও তো সেলিব্রেট করছিল জিতার খুশিতে আর বলতে থাকে এই ওয়ার্ল্ড এখন আমার, আমি এই পুরো দুনিয়াতে রাজত্ব করব। জিজি বলতে থাকে গোগো আমরা দুজন বিয়ে করতেই যাচ্ছিলাম আর এখন আমরা বিধবা হয়ে গেলাম। এই বলে ও বুলমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ক্রিডনও বলতে থাকে ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। পিগলো ওদেরকে বলে তোমাদের কান্না করার কিছু নাই, কারণ এইবার তোমরাই আমার নেক্সট টার্গেট। সবাই রেডি হয়ে যায় পিগলোর সাথে ফাইট করার জন্য। তখনই আমরা দেখি ক্রিলেন কিছু একটা দেখে চমকে যায়। টিন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন ক্রিলেন বলে ওই দিকে দেখো। আমরা দেখি গোকু আকাশের উপর থেকে সোজা পিগলোর দিকে আসছিল, যেটা কিনা পিগলো একদমই টের পায়নি। সবাই ওইদিকে তাকিয়ে দেখছিল। পিগলো তখন বুঝে যায় কি হচ্ছে। ও তাকাতেই দেখে গোকুর দিকে ছুটে আসছে, কিন্তু অনেক লেট হয়ে গেছে। গোকু সরাসরি এসে পিগলোকে সেই লেভেলে একটা হিট করে, যেটা কিনা ভয়ঙ্কর লেভেলে অ্যাটাক ছিল পিগলোর জন্য। তবে আমরা দেখি গোকু অ্যাটাক করার পর মাটিতে লুটে পড়ে আর পিগলো দূরে ছিটকে গিয়ে আর সেন্সলেস হয়ে পড়ে। গোকু এবার অ্যানাউন্সারকে বলতে থাকে তাড়াতাড়ি উইনার ঘোষণা করুন, ও রিং এর বাইরে। অ্যানাউন্সার তখন দেখে যে আফসার মুসা রিং এর বাইরে পিগলো পড়ে গেছে। ফাইনালি গোকু এত কষ্ট করার পরে ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। প্রথম দুইটা ওয়ার্ল্ড কাপে গোকু কোনো রকমের ফাইনালে পৌঁছাতে পারলেও কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে জিততে পারেনি। এর আগের দুইবারের মার্শাল আর্ট টুর্নামেন্টে গোকু ফাইনালে পৌঁছাতে পারলেও একবারও জিততে পারেনি। তবে ফাইনালি গোকু জিতে যায় এই মার্শাল আর্ট টুর্নামেন্টটা। গোকুর স্বপ্নটা এখানে পূরণ হয়ে যায়। অ্যানাউন্সারে ঘোষণা করে দেয় গোকু 23rd টুর্নামেন্ট জিতে গেছে। সবাই তো আনন্দে দৌড়ে আসছিল গোকুর দিকে। আমরা দৌড়ে দেখি ইয়াজিরোবি মাঠে ঘুরে বেরিয়ে আসে আর বলে গোকু কি তাহলে জিতে গেল? চিচি গোকুর কাছে আসে বলে ডিয়ার তুমি কি ঠিক আছো? সবাই তখন বলছিল যে গোকুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। এইদিকে আমরা দেখি কামিরা ওরা পিগলোর কাছে চলে আসছিল। মাস্টারশি বলে ওর জ্ঞান ফিরলে আবার সমস্যা হয়ে যাবে। তখনই আমরা দেখি যে ইয়াজিরোবি গোকুর কাছে আসে আর বলে ওর হসপিটালে যাওয়া লাগবে না। ইয়াজিরোবি তখন গোকুকে সেনজুবিন দিয়ে বলে এটা খেয়ে নাও। গোকু ওটা খেতে সাথে সাথে ও একদম ফিটফাট হয়ে যায়। গোকু উপরের দিকে লাফ দিয়ে তখন আনন্দ করতে থাকে আমি জিতে গেছি। ক্রিলেন ইয়াজিরোবিকে জিজ্ঞাসা করে আমি তো জানতাম শুধু এটা পেট ভরায়, কিন্তু এখন তো দেখছি এটা আমাদের ক্ষত সারে। এইদিকে আমরা দেখি কামি কিছু একটা ভাবছিল। তখনই গোকু চিল্লায় ওঠে দৌড়িয়ে দিকে আসছিল। আমরা দেখি কামি পিগলোর উপর অ্যাটাক করে ওকে মারতে যাচ্ছিল আর তার সাথে নিজেকেও, কিন্তু শেষ মুহূর্তে এসে গোকু ওকে বাঁচিয়ে দেয় আর বলে আপনি কি করছেন? পিগলোর তো জ্ঞানই নেই, ও কিছুই করতে পারবে না। তখন কামি বলে ওর যখন জ্ঞান ফিরে আসবে তখন তো আবার শুরু করে দেবে। গোকু বলে ওর যদি জ্ঞানও ফিরে আসে তারপরও আমি ওকে আটকাবো। কামি এবার গোকুকে বলে আমি ওকে মেরে ফেলছি, তারপর তুমি আমাকে স্যান্ডন দিয়ে জীবিত করে দিও। টেন আসার পরে হ্যাঁ উনি তো একদম ঠিক কথাই বলছেন, কিন্তু গোকু আমাদের কাছে একটা বড় সিক্রেট রিভিল করে। কামি হচ্ছে ড্রাগন বলকে তৈরি করছে আর কামি যদি এখানে কোনোভাবে মারা যায় তাহলে ড্রাগন বলও গায়েব হয়ে যাবে। আর এখানে কোনো প্রশ্নই আসে না ড্রাগন বলের মাধ্যমে কামিকে রিভাইভ করার, কারণ তখন তার ড্রাগন বলে থাকবে না। জিনিস কামি বলে হ্যাঁ ঠিক বলছো, আসলে কামি নিজেকে আর পিগলোকে এখানে শেষ করতে যাচ্ছিল। কামি এবার একটু দূরে সরে আসে আর আকাশের দিকে তাকিয়ে বলে আমার অনেক আগে এই গার্ডিয়ানের পোস্টটা ছেড়ে দেওয়া উচিত ছিল, কারণ আমি পিগলোকে তৈরি করছি আর এই দুনিয়াতে যত ইভিল আসছে শুধুমাত্র ওর কারণে। আমি ফেল হয়ে গেছি আমার গার্ডিয়ানের ডিউটি পালন করার জন্য। তখন আমাদের বুইরা মাস্টার এসে কামিকে বলে না আপনি আপনার ডিউটি পালন করতে ব্যর্থ হননি, আপনি ড্রাগন বল তৈরি করেছেন যেটা কিনা এখন অনেক ভালো কাজ করেছে। একবার ভাবুন যদি ড্রাগন বল না থাকতো তাহলে একটা গ্রেট অ্যাডভেঞ্চারও হতো না। না থাকতো গোকুর কাছে ড্রাগন বল আর না যেত বুলমা গোকুর কাছে ওই ড্রাগন বলটা নিতে, আর গোকু বুলমার সাথে এক জার্নিতে বেরোতো না। গোকুর ওই জার্নিতে গোকুর উলং ইয়ামসা মাস্টার শি ক্রেলেন টিএন এমনকি চাওচো সবার সাথে দেখা হয়েছে, যাদের মধ্যে অনেকেই ছিল কিনা একসময় ভিলেন। তবে আস্তে আস্তে ওরা ভালো হয়ে গোকুর এখন বন্ধু। একে একে আমরা সব ফ্ল্যাশব্যাক দেখতে থাকি। মাস্টারশি বলে ওইসব জিনিসগুলো এই পৃথিবীকে বাঁচাতে সাহায্য করছে, একবার ভাবুন এগুলোর কথা। কামি তখন মাস্টারশি প্রশংসা করে বলে গোকু তোর মাস্টার তো দেখছি অনেক ভালো। গোকু বলে হ্যাঁ ঠিক বলছেন, উনিও খুব ভালো একটা মানুষ। যেটা শুনে তো মাস্টারশি লজ্জায় হাসতে থাকে আর বলে আরে আরে আমি তো ওকে বেশি কিছু শিখাই নাই, আপনি তো ওকে গ্রেটেস্ট ফাইটার ইন দ্য ওয়ার্ল্ড বানাইছেন। আমরা দেখি কামি এবার গোকুর কাছে আসে আর গোকু সম্পূর্ণ জামা রিস্টোর করে দেয় আর বলে তোমার টাটার স্কুলের ইউনিফর্মটাই বেস্ট। গোকু কামিকে ধন্যবাদ জানিয়ে ইয়াজিরোবিকে বলে ইয়াজিরোবি আরো একটা সেনজুবিন থাকলে দাও। ইয়াজিরোবি গোকুকে সেনজুবিন দিলে গোকু সোজা ওইটা নিয়ে গিয়ে পিগলোকে খাইয়ে দেয়, যেটা দেখে সবাই বলে আরে বেটা তুই কি করতিছস। আমরা দেখি পিগলো তখনই সুস্থ হয়ে যায় আর গোকু থেকে দূরে সরে আসে। পিগলোকে হাসতে দেখে সবাই চমকে যায় আর বলে গোকু তুই কি পাগল হয়ে গেছিস নাকি পিগলোকে সেনজুবিন দিলি? গোকু পিগলোকে বলে আমি তোমাকে একদম শেষ করলাম না, কারণ তোমার সাথে কামির লাইফ জুড়ে আছে, অথবা আমি খারাপ ফিল করতাম আমার সবচেয়ে বড় রাইভেলকে হারানোর জন্য। কিন্তু পিগলো বলে তোমার এইসব বোকামো কাজকর্ম তোমাকে একদিন ঠিকই বিপদে ফেলবে। এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন এমন আসবে আমি তোমাকে হারিয়ে এই পুরো দুনিয়ায় কবজা করে নেব। এই বলে হাসতে হাসতে পিগলো ওখান থেকে চলে যায় আর বলে এখনকার জন্য তোমার লাইফকে এনজয় করো। গোকু মনে মনে বলে অনেক ভালো ট্রেনিং করো আর স্ট্রং হয়ে ফিরে আসো, আমিও সবসময় তোমার থেকে বেটার হয়ে থাকবো। আমরা দেখি আমাদের বুড়ো বলতে থাকে আমার যখন ওর সাথে প্রথম দেখা হলো ও তখন ছোট্ট একটা বাচ্চা ছিল, আর দেখো ও এখন
এখন বড় হয়ে গেছে। আমরা দেখে আমাদের নায়িকা চিচি দৌড়ে গিয়ে গোকু জোরে ধরে আর বলে তবে এখন আমার। গোকু বলে আরে আরে থামো, কি করছো? মাস্টারশি বলে তাহলে তোমরা তো ম্যারিড হতে যাচ্ছ তাই না? তখন কামি গোকুর কাছে চলে আসে আর বলে আমার মধ্যে কিছু ভাবনা আসছে যেগুলো তোমাকে জানাতে চাই। তখনই আমরা দেখি যে টেন বলে আরে, তখনই আমরা দেখি চাউচু ওখানে চলে আসে। কামি এবার গোকে বলে গোকু আমি চাই যে তুমি আমার পজিশনে গার্ডিয়ান অফ আর্থ হও। যেটা শুনে গোকু বলে কি আপনি আমাকে বলছেন? কামি বলে হ্যাঁ তুমি কোয়ালিফাই করে গেছো, তোমরা দুজন চাইলে একসাথে ওই ফ্লোটিং আইল্যান্ডে থাকতে পারো। গোকু বলে আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার থেকে ট্রেনিং নিয়েছি এটাই অনেক, আমি তো শুধুমাত্র ওখানে ট্রেনিং নেওয়ার জন্য থাকছিলাম। কামি ওকে শান্ত থাকতে বলে আরে গোকু তোমার সবসময় ওখানে থাকা লাগবে না, তোমাকে শুধু গার্ডিয়ানের ডিউটিটা একটু পালন করতে হবে। কিন্তু গোকু কামিকে মুখ ভেঙচায় ওর বান্দি মানে চিজিকে নিয়ে ফ্লাইং নিবাসে করে সবাইকে বিদায় জানিয়ে ওখান থেকে ফারার হয়ে যায়। সবাই তো গোকুকে ফাইনাল বিদায় জানিয়ে দেয়। মাস্টারশি বলে তাহলে কি এটাই কি শেষ? কিন্তু তখনই টাস করে মাস্টারশি মাথায় এক নাইকেল পড়ে, মানে আমাদেরকে বোঝালো এখনো এটা শেষ নয়। এরপর দৃশ্যে আমরা দেখি গোকু আর চিচি নিজেদের নিউ লাইফ শুরু করার জন্য বেরিয়ে পড়ছিল। ওদের মধ্যে তখন কথা কাটাকাটি লাগে যে অক্স কিং হলো এখন থেকে গোকুর ফাদার। এটা গোকু বাদতে চাচ্ছিল না, কিন্তু অবশেষে বইয়ের ঝাড়া রেখে মানায় লাগে। তারপরে ওরা অক্স কিং এর বাড়িতে চলে যায়। বলতে গেলে অক্স কিং কিন্তু অনেক ধনী, আর গোকু যদি ঘর যাবায় থাকে তাহলে আরামে এসে দিন পার করতে পারবে। আমরা দেখি গোকু সে আরামে খাবার খাচ্ছিল, আর অক্স কিং কোনো ছাড় দিচ্ছ না হবু জামাইকে খাওয়ানোর জন্য। গোকুর এরকম খাবার দেখে ওর কাছে সবাই আশ্চর্য হয়ে গেছিল। তারপর অক্স কিং গোকুর সাথে আলোচনা করতে থাকে যে ওদের বিয়ের অনুষ্ঠানটা খুব জাঁকজমক ভাবে করবে, যেটা শুনে চিচি লজ্জা পেয়ে যায় অবশ্যই। আর অক্স কিং চিচিকে জানায় যে চিচি তোমার জন্য স্পেশাল কিছু আছে। এই বলে উনি একটা স্টোররুমে নিয়ে গিয়ে চিচিকে তার মায়ের বিয়ের ড্রেসটা দেখায়, যেটা দেখে চিচি অনেক ইমোশনাল হয়ে যায়। আর অক্স কিং জানায় যে এটাই হতে যাচ্ছে চিচিও তার মায়ের ড্রেস পরে বিয়ে করতে খুবই খুশি হয়ে যায়। তারপরে অনেক সময় পার হয়ে যায়, আমরা দেখি যে অক্স কিং এর পাশাতে জাঁকজমক আয়োজন হতে শুরু করছে। অক্স কিংও ব্যস্ত আয়োজন করতে, আর আমাদের গোকু নিজের হবু বউকে নিয়ে ডান্স করে বেড়াচ্ছে। কিন্তু গোকুর বিয়ে আর সবকিছু এত ঠান্ডা ভাবে যাবে এটা তো হতেই পারে না। তখনই আমরা দেখি যে ভূমিকম্প হতে শুরু করে। এই ভূমিকম্পের কারণে সবকিছু তছনছ হতে শুরু করে। তখনই মাটি ফেটে লাভা বের হতে শুরু হলে সবাই ওখান থেকে পালাতে থাকে। কিন্তু তখনই চিচি মনে পড়ে যায় যে ওর বাইরের ওই বিয়ে জামাটা ভিতরে থেকে গেছে। কিন্তু অক্স কিং বলে আমি দেখছি, তোমরা বাইরে যাও। গোকুর সবাই বাইরে চলে আসে, আর আমরা দেখি যে চারিদিকে লাভা ছড়িয়ে পড়ছে আর আগুনে দাও দাও করে জ্বলছে। চিচি গোকুকে বলে যে কিছু একটা করো। গোকু তখন মাস্টারশিপ মতো কাবিয়া করতে যায়, যেটা চিকে চিচি ওকে থামায়। কিন্তু গোকু বলে যে না আমি ওইভাবে করবো না, আমি এমন ভাবে করবো যেটা আগুনগুলো নিভে যায়। এরপরে গোকু কাবিয়া করে। তবে এই কাবিয়াতে কিছুক্ষণের জন্য আগুন নিভে গেলেও লাভা আবারও বেরোতে শুরু করে। গোকু এবার ফ্লাইং ডিফেন্স দিয়ে ভিতরে চলে যায় অক্স কিং মানে নিজের শ্বশুর আব্বাকে বাঁচাইতে। কিন্তু আগুনের কারণে গোকুর পাশা পড়ে যায়। ভিতরে আমরা দেখি অক্স কিং ওই বিয়ের জামাটা নিয়ে দৌড়াচ্ছিল, কিন্তু কোনো দিকে যাওয়া জায়গা পাচ্ছিল না। গোকু বারবার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তখনই দেখি অক্স কিং জানা দিয়ে গোকে জোরে চিল্লাই বলে তোমাকে বালসা ফ্যান খুঁজতে হবে, তাহলে এই আগুন নিভানো যাবে। গোকু তখন মাস্টারশিপ বলা ওই কথাটা মনে পড়ে যায়। এইটা সেই বালসা ফ্যান যেটা কিনা আগের বার এই পাহাড়ের আগুন নিভানোর জন্য গোকুরা খুঁজতে গেছিল, কিন্তু ওইটা পায়নি। এইটার মাধ্যমে খুব জোরে জোরে বাতাস করা যায়, যেটাতে কিনা ঝড়ের মতো বাতাস হয়। কিন্তু সমস্যা হলো এটা হারাই গেছে। তখনই গোকুর মনে পড়ে যায় বাবার কথা, ও বাবার ঘরে যায়। কিন্তু আমরা দেখি বাবার অনেক ঠান্ডা লাগছিল। বাবা নিজের ফরচুন টেলারের মাধ্যমে গোকুকে বলে দেয় বাজু ভাড়ার ব্যাপারে কিছু একটা ক্লু, কিন্তু ঠিক মতো ক্লু পায় না। তবে ওরা একটা জায়গায় ক্লু পায়, তাই বাবাকে সাথে নেই গোকু আর চিচি বেরিয়ে পড়ে ওইদিকে। আমরা দেখি ওরা একটা গ্রামে পৌঁছে যায়, আর এইখানে গোকু উলোককে দেখতে পায় আর বলে আরে উলোক কি অবস্থা। কিন্তু উলোক তো গোকুকে চিনতে পারে না। তারপর আমরা জানতে পারি যে এটা আসলে উলোকের গ্রাম, আর এটা উলোক না, এটা উলোরে গিয়ে পরিচিত কেউ। তখন আরেকজন পিগ আসে আর বলে আমি জানি উলোককে, ও হচ্ছে আমার বোনের বয়ফ্রেন্ডের ভাস্তির এরকম করে একটা বলে। যাক তাও তো উলোককে চেনা গেছে। গোকু তো ওদের কাছে ওর ভুলের জন্য বাপ চায়। তারপর চিচি ওদের কাছে বাচ্চা ফেরার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওরা কেউ কিছুই বলতে পারে না। তবে এইটা বলে যে ওদের আশপাশে একটা বাচ্চা হট স্প্রিং আছে, যেটা শুনে বাবা লাফায় ওঠে, কারণ এই হট স্প্রিং এ গোসল করলে যে কোনো রোগ ভালো হয়ে যায়। ভাই আমারও এরকম দরকার, আমার ঠান্ডা ভালোই হচ্ছে না। এরপর বাবা চিচি হট স্প্রিং এর কাছে চলে যায়, আর গোকু ফ্লাইং বাসে করে আশপাশটা দেখতে শুরু করে। ফরচুন টেলার বাবার চিচি ওর হট স্প্রিং এর ওই ভিতরে গেলে আমরা দেখি এই দুই গ্রামবাসী মানে উলোকের দুঃসম্পর্কের আত্মীয় একটা ইভিলি স্মাইল হাসে। একদম উলোকের ভুতরি এরা। ওরা তখন উকি দিয়ে দেখতে শুরু করে। আমরা দেখি বাবা গোসল করছিল, আর চিচিও তখন গোসল করার জন্য নিজের কাপড় চোপড় খুলতে শুরু করে। আর এই হারামজাদা ছিল যে কখন খুলবে। তখন ওরা পিছনে ফিরে দেখে যে পুরো গ্রামই চলে আসছিল ভিতরে কি হচ্ছে দেখার জন্য।
মানে এই পুরো গ্রাফটাই আসলে এরকম, শুধু শুধু আমরা ওগুলোকে দৌড় দিতাম। আমরা যে গোকু ফিরে আসে আর উপর থেকে দেখতে পাই যে হট স্প্রিংটা অক্টোকারের বোতল, যেটা কিনা বাবা ওই ক্লোতে দেখতে পাইছিল। এইদিকে আমরা দেখি যে সব গ্রামবাসীরা বাড়াবাড়ি করতেছিল, চিচি জায়গা খুলতে যাবে আর ওই গ্রামবাসীরা বাড়াবাড়ি করছিল দেখার জন্য। আর অতির চাপের কারণে ওই ঘরের মতো জিনিসটা ভেঙে যায়, যেটা দেখে চিচি চিল্লায় ওঠে। গোকু তো নিজের হোপে বইয়ের আওয়াজ শুনতে পায়, তখন ও কিছু একটা দেখতে পেয়ে যায় আর ওই পানিতে জাপ দেয়। আর নিচে গিয়ে ও ব্যাটসোফের মতো কিছু একটা দেখতে পায়। আর এইদিকে আমরা দেখি চিতি সব গ্রামবাসীদেরকে সেই রকম ক্যালারি দিচ্ছিল। তখন আমরা দেখি ওই হট স্প্রিংয়ের পানি আস্তে আস্তে ওখান থেকে গায়েব হতে শুরু করে। আসলে গোকু ওখানে থাকা একটা গর্তের মুখ খুলে দিয়েছিল, যার কারণে পানি ওই গর্তের ভিতরে চলে গেছে। গোকু তো মনে করছিল এটা আসলে ব্যাটসোফার, তবে ওরা এখানে ব্যাটসোফারের ব্যাপারে একটা ক্লু পেয়ে যায়, আসলে ব্যাটসোফার কিভাবে বানাতে হয়। তখন বাবা বলে ওঠে, আরে আমি আবার তো ভাইয়ের বইয়ের মধ্যে তো এই ইনস্ট্রাকশন দেখছিলাম, যেটা কিনা ওর বাড়িতে আছে। গোকুরা তখন এবার ওইটা নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে আমরা দেখি যে ফায়ার মাউন্টেনে অস্কিনের প্রাসাদের ফায়ার নেভানোর জন্য মানুষজন চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে নেপছিল না। এইদিকে আমরা দেখি কাবে হাউসে গোকু আর চিচি পৌঁছে যায় আর ওখানে টাটালের কাছে জিজ্ঞাসা করে বাস্টারশি কোথায়, কিন্তু ওরা জানতে পারে বাস্টারশিরা এখনো টুর্নামেন্ট থেকে ফিরে আসতে পারেনি। আসলে গোকুর ফ্লাইট ডিভাইস অনেক ফাস্ট ছিল, তবে প্রথমে টাটাল গোকুকে চিনতে পারে না, কিন্তু গোকুর পরিস্থিতি দিলে ওরা চিনতে পারে। এরপর ওরা মাস্টারশি ওই বইটা খুঁজে। টাটালটা ওই বই পড়ে আমাদেরকে জানায় প্রথমবার বাচ্চা ফ্যান দিয়ে বাতাস করলে অনেক ঝড়ের মতো বাতাস হয়, দ্বিতীয়বার পানি আসতে শুরু করে আর দ্বিতীয়বার বৃষ্টি আসতে শুরু করে। এটা একটা বৃষ্টিকাল পাখির পাখা দিয়ে তৈরি। গোকুরা তখন এবার ওই পাখিকে খুঁজতে বেরিয়ে যায়। এরকম করতে করতে ওরা টাটালদের একটা লোকেশনে মানে একটা গুহায় চলে আসে আর এখানে ওই পাখিটা খুঁজতে শুরু করে। এই পাখি খুঁজতে গিয়ে ওদেরকে একটা লেজারের মুখোমুখি পড়তে হয়, তো এই গোকু লেজারকে কোনো সাধ্য করে বেরিয়ে যায়। তবে আমরা দেখি যে এইখানে শু আর বাই ছিল, ওরা গোকে চিনতে পারে না আর ওরা ওই লেজারের সামনাসামনি হয়। আমরা দেখি তারপর ওরা কোনোভাবে বেঁচে ওখানে চলে যায়। গোকু আর চিচি কোনোভাবে একটা জায়গায় চলে আসে আর ওখানে একটা বড় ডিপ দেখতে পাই। ওরা বুঝতে পারে এইটা ওই পাখির ডিপ। ওরা ধরে দেখছিল, তখনই একজন অদ্ভুত লোক চলে আসে আর ওদেরকে জানায় এটা ওই বৃষ্টিকাল পাখি। জেনে শুনে ওরা খুশি হয়ে যায়, কিন্তু ওদের খুশি বেশিক্ষণ থাকে না। ওই লোকটা জানায় এই ডিপের বা পাখিটা অনেক আগে মারা গেছে এই পাথরের নিচে চাপা পড়ে, শুধু এখন বেঁচে আছে এই ডিপটাই, যেটা কিনা 50 বছর ধরে এখানে আছে। গোকু তখন ওই লোককে প্রশ্ন করে তাহলে এই ডিপটা কখন ফুটবে, কিন্তু লোকটা মাথা নাড়িয়ে পড়ে জানি না, আমি অনেক বছর ধরে এটা নিয়ে গবেষণা করছি কিন্তু কোনো আশা দেখতে পাচ্ছি না। তখনই দেখি হঠাৎ করে ভূমিকম্প হতে শুরু করে। আসলে এখানে শু বাইরা চলে আসছিল, ওরাও এই ডিপটার পিছনে ছিল। ওরা এই ডিপটাকে নিয়ে কালো মার্কেটে বিক্রি করবে আর আমাদের সেই পরিচিত ক্লাসিক ভিলেন মানে একবার পিলাপ চলে আসে। তখনই পিলাপ ও শুকে কিছু একটা বলে আর শু গিয়ে চিচিকে বলে এই বে এদিকে আসো। চিচি বলে আমি কেন যাব, কিন্তু তারপর চলে যায় আর তখনই ওরা চিচিকে বন্দি পারিয়ে ফেলে আর গোকে হুমকে দিতে থাকে যে বেশি বাড়াবাড়ি করলে খবর আছে এই মেয়েটার, কিন্তু চিচি পিলাফের মজা ওরা দেয়, যেটা সেটা পিলাপ রেগে যায়। তখন আমরা দেখি বাই গোকে দেখি কিছু একটা চিরা চেরা লাগে। শু বলে হ্যাঁ মনে হচ্ছে এই ছেলেটাকে অনেক আগে দেখছি। তো চিচি বলে যে ওর নাম গোকু। গোকুর নাম শুনতে ওরা চমকে যায়। আমরা তো জানি যে আমাদের চিচু মার্শাল আর্টিস্ট, ও তখন শু আর বাইকে কেলিয়ে দেয়। পিলাপ তো এটা দেখে রেগে যায়। তবে আমরা দেখি গোকু পিলাপদের ওই বেশিকটা উড়াই দেয় আর পিলাপটা গোকে দেখে ভয় এখানে পালিয়ে যায়। গোকুর এবার বেরিয়ে পড়ার জন্য রেডি হয়, তখনই দেখি আবার ভূমিকম্প আসতে শুরু করে। তবে এবার দেখি বাটি ফেটে লাভা বেরোতে থাকে আর হঠাৎ করে বাটি ভেঙে নিচ থেকে ফায়ার পাখি বেরিয়ে আসে, যেটা দেখে ওরা সবাই চমকে যায় আর ওই লোকটা বিশ্বাস করতে পারে যে এই পাখিটা এখনো বেঁচে আছে। আমরা দেখি ওই পাখিটা ওখান থেকে উঠতে শুরু করে আর ওর ডিমের কাছে এসে ওই ডিমটাকে ফাটিয়ে দেয়। আমরা দেখি ওই ডিম থেকে ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসে, যেটা দেখে ওরা তিনজনই খুশি হয়ে যায়। এরপর ওই পাখিটা ওর বাচ্চাকে নিয়ে ওখান থেকে চলে যায়। গোকুর এবার বেরোতে যাচ্ছিল, কিন্তু ওদের সামনে বাধা চলে আসে। তবে গোকুর কাবিহামের মাধ্যমে একটা রাস্তা ক্রিয়েট করে ফেলে। বাইরে আসার পরে ওরা দেখতে পায় যে ফায়ার পাখিটা ওখান থেকে চলে যাচ্ছে। তখনই চিচির মনে পড়ে যায় আরে আমরা ওই পাখিটার তো এখনো পালকই নিলাম না। তবে আমরা দেখি কিছু পালক উঠতে উঠতে ওদের কাছে আসছিল, ওরা এটাকে ধরে কিন্তু এইটা আগুন হয়ে যায়, যেটা দেখে তো ওরা শক হয়ে যায়। ওরা বুঝতে পারে না কেন এমনটা হচ্ছে আর বলে আমাদের আর ব্যাচ অফ হ্যাড তৈরি করা হবে না। যেটা সেটা ওই লোকটা বলে ও এখন আমি বুঝতে পারলাম তোমরা কি বলতে যাচ্ছ, আর এই পাখা দিয়ে তো কখনো ওইটা বানানো যায় না। এইদিকে আমরা দেখি মাস্টারশি টানালকে সেই রকম গালি দিচ্ছিল, আরে বেটা তুই ওদেরকে ভুল ইনফরমেশন দিছস, আমি তো এই বইটা বাতাল হয়ে লিখছিলাম। তবে আমরা দেখি আমাদের আশা এখনো যায়নি। ওই লোকটা গোকুদেরকে আরো একটা লোকেশন বলে দেয় আর যে লোকেশনের কথা পিলাপরা শুনে ফেলে। এরপর আমরা দেখি গোকু আর চিচি পৃথিবীর অপর প্রান্তে মানে যে সাইডে ঠান্ডা বেশি ওই দিকে যাচ্ছিল। তবে যেহেতু ওদের কাছে ঠান্ডার পোশাক ছিল না, তাই ঠান্ডা লেগে যাওয়ার কারণে ওরা নিচে নেমে আসে আর এক বৃদ্ধ মহিলার বাড়িতে আশ্রয় নেয়। আমরা জানতে পারি এই মহিলার নাম হলো মিসেস অক্টাগন। গোকু তখন মনে করে হয়তোবা এই আশপাশে মাউন্টেনে এখানে থাকবে, কারণ এই মহিলার নাম অক্টাগন আর ব্যাটসম্যানের লোকেশনটা এই অক্টাগনের আশপাশে আছে। তারপরে গোকু ওই বৃদ্ধর কাছ থেকে গল্প শোনার পরে জানতে পারে যে ওই পাহাড়ে এক অদ্ভুত রকমের জিনিস আছে যেটা কিনা আগুনকে নিভাতে পারে। তাই গোকু ওখান থেকে বেরিয়ে পড়ে আর চিচি এখানে থেকে যায়। তবে ওরা ওই বৃদ্ধকে জিজ্ঞেস করছিল ব্যাটসম্যানের ব্যাপারে, কিন্তু ওই বৃদ্ধটা কিছু জানে না এই ব্যাপারে। তারপরে দেখি যে ওই বৃদ্ধটা চিচিকে জিজ্ঞেস করে তুমি কি ভালো বউ হতে চাও। চিচি বলে যে হ্যাঁ
হ্যাঁ হবো। তারপর ওই বৃদ্ধ মহিলার সাথে চিচি চলে যায়। তারপরে দৃশ্য পাল্টায় আমরা পিলাপ গ্যাংকে দেখতে পাই। ওরা ওই পাহাড়ের কাছে চলে আসছিল আর পিলাপ বলতে থাকে মনে হচ্ছে না গোকু আর ওর গার্লফ্রেন্ড এখানে আছে। তখন পিলাপের সাথে জিজ্ঞাসা করে আচ্ছা এই বার্স্ট ফ্যানটা কি? পিলাপ বলে গোকু এটার পিছনে আছে, তাহলে নিশ্চয়ই এটা ড্রাগন বলের থেকে অনেক দামি কিছু হবে। তারপর হঠাৎ করে ওদের প্লেনটা কোনো কারণে ক্র্যাশ হয়ে যায়। আমরা দেখি গোকু ওই পাহাড়ে পৌঁছে যায় আর ওর সাথে পিলাপ গ্যাং এর দেখা হয়ে যায়। পিলাপ গ্যাং তো সবসময় ওকে দোষারোপ করতে থাকে আর ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। তারপরে এইদিকে আমরা দেখি ওই বৃদ্ধ মহিলারা চিচিকে বোকা বানিয়ে নিজের সব ঘরে কাজ করাতে শুরু করে। ওদের মধ্যে লড়াই চলতেছিল আর ওখানকার ঠান্ডাও অনেক বেড়ে যায়। তখন গোকু পিলাপকে জানায় যে কোনো মেয়ে যদি এই পাহাড়ের কাছে আসে তাহলে এখানে ঠান্ডা বেড়ে যায়। এত ঠান্ডা সহ্য করতে না পেরে পিলাপ মাইকে ওখান থেকে ফেলে দিলে সাথে সাথে কিছুক্ষণ পর ঠান্ডা কমে যায়। তাহলে ওই বৃদ্ধর কথাটা তাহলে সঠিক ছিল। এইদিকে আমরা দেখি যে চিচি এত পরিমাণে কাজ করতে করতে হাফসায় গেছিল। গোকে দেখে ও ওই বরফগুলোকে জমা করতে শুরু করে যাতে ও ওইগুলোকে নিয়ে গিয়ে ও শ্বশুর আব্বার মহলের আগুন নিভাতে পারে। পিলাপ গ্যাংকে দেখে ওরা আবার গোকে মারার ট্রাই করে, কিন্তু মা ওখানে চলে আসলে আবারও ঝড় শুরু হয়ে যায়। তারপরে দৃশ্য পাল্টায় গোকে দেখে ও বরফ নিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু বরফ যেতে যেতে গলে যায়। ওইদিকে আমরা দেখি ওই বৃদ্ধর বাড়ি চিচি হচ্ছে পরিষ্কার করে দিছিল, তার সাথে ওর থালা বাসনের 12টা বাজায় দিছিল। আমরা দেখি চিচিকে একটা বুল্লা তারা করলে ও তখন ওর হাতের কাছে জিনিস দিয়ে ওটাকে বাড়ি বাড়ে। তবে আমরা দেখি যে ওটার থেকে প্রচুর জোরে বাতাস বের হয় আর চিচ খেয়াল করে দেখে যে আরে এইটা তো ব্যাচ অফ হেয়ার। এরপর গোকু আসলে ওরা ব্যাচ অফ হেয়ার নিয়ে বেরোতেই যাবে, তখন পিলাপ গ্যাং আবারও হাজির হয় আর ওদের হাত থেকে ওই ব্যাচ অফ হেয়ারটা নিয়ে নেয় আর হুমকি দিতে থাকে তোমরা যদি বেশি কিছু করো তাহলে আমি এটাকে কেটে ফেলবো। এইবার পিলাপ গোকুদেরকে জিজ্ঞাসা করে এটার কাজ কি? তখন চিচি বলে তোমরা পরীক্ষা করেই দেখো। বোকা পিলাপ তখন শোকে দিয়ে বলে তুমি আমাদের উপরে বাতাস করে দেখো। আর বাতাস করতে পিলাপ আর বাই ছিটকে গিয়ে পাহাড়ে আশ্রে পড়ে। এবার গোকু আর চিচি বেরোতে গেলে ওই বৃদ্ধ মহিলাটা ওদেরকে অক্টাগর শেপ হাড়ি কপ দিয়ে দেয়, মানে ওই মধুই তবে অক্টাগর শেপের চাকের থেকে বের করা। এটা ওদের বিয়ের গিফট ছিল। তারপরে গোকুরা ফায়ার মাউন্টেনে চলে আসে আর ওর শ্বশুর আব্বার মহলে আগুন নিভানোর জন্য গোকু ওই ব্যাচোভার দিয়ে ট্রাই করে, কিন্তু এই ব্যাচোভার দিয়েও কিছু হয় না, ওই আগুন একদমই নিভে না। তারপর আমরা দেখি যে আমাদের ফরচুন টেলার বাবা ওখানে চলে আসে আর গোকুদেরকে জানায় যে এইটা ম্যাজিক ফার্নেসের আগুন, এটা এত সহজে নিভবে না। আর ওদেরকে এটাও ক্লিয়ার করে দেয় ব্যাচোভার আসলে এই ফায়ারকে আরো বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল, মানে যেটা কিনা ওরা আগুন নিভানোর জন্য নিয়ে আসছিল ওইটাই কিনা আরো আগুন বাড়ায় দেয়। সত্যি বলতে গোকু যে বিয়ে করতে যে এত ঝামেলায় পড়বে গোকু নিজেও জানতো না, বেচারা গোকু। আর ভাই আমার পেঁয়াজে কবে হবে আমি নিজেও জানি না। ফরচুন টেলার বাবার থেকে লোকেশন জানার পরে গোকুরা ওই ফার্নেসের কাছে বেরিয়ে পড়ে যাতে ওটার আগুন নিভাতে পারে। আসলে ওটা একটা ম্যাজিক্যাল চুলা। আমরা দেখি ওরা হেলের গেটের কাছে চলে আসে। গোকু কোনো রঙে ওইটার গেটের দরজা খুলে ভেতর চলে আসে। এইখানে অনেক মরে যাওয়া আত্মা আছে। এরপর ওরা অনেক বাধা পেরিয়ে সামনে এগোতে থাকে। গোকু চিচি মিলে অনেক বাধা পের করে অবশেষে ওই আসল জায়গাতে চলে আসে। ওদের সামনে ওরা একটা বিশাল বড় চুলা দেখতে পায় যেটাতে কিছু একটা রান্না হচ্ছিল। গোকু এবার জোরে জোরে চিল্লাতে শুরু করে কেউ কি আছেন, আমার একটা রিকোয়েস্ট শুনবেন। এটা মরার বাসার প্রশ্ন। তখন কেউ একজন বলে কে ওখানে, আর বেরিয়ে আসে। আমরা দেখি এটা ছিল গ্র্যান্ডপার গোহান। ওনাকে দেখে গোকু অনেক খুশি হয়ে যায়। গ্র্যান্ডপার গোহারও তো বড় গোকে দেখে অনেক খুশি হয়ে যায়। গো প্রশ্ন করে আপনি কি আদার ওয়ার্ল্ড থেকে আবার বেড়াতে আসছে নাকি? গ্র্যান্ডপা গোহার এবার চিচিকে দেখে জিজ্ঞেস করে ওটাকে। তখন গোকু বলে ওইটা হচ্ছে আমার হবু বউ, আপনি ওকে চিনেন, ও হচ্ছে অক্সকিং এর হচ্ছে মেয়ে। তবে একটা সমস্যা হয়ে গেছে, অক্সকিং এখন বিপদে আছে। এই ম্যাজিক ফার্নেসের আগুন অক্সকিং এর পাশাতে লিক হচ্ছে আর উনি হচ্ছে ওইটাতে ফেসে গেছেন। তাই আমাদের যে করেই হোক এটার আগুন কিছুক্ষণের জন্য অফ করতে হবে। আর বাবা আমাদেরকে বলছিল তাজিরুকুনের কাছে রিকোয়েস্ট করতে। আমি তো ভাবছিলাম তাজিরুকুন কোনো একটা মেয়ে হবে। তখন গ্র্যান্ডপা গোহান গোকুকে ক্লিয়ার করে বলে আরে আমি তাজিরুকুন নয়, আমি তো এখানে পার্ট টাইম করতে আসছি, মানে সিরিয়াসলি মরার পরে পার্ট টাইম করতে আসছে। তখনই আমরা দেখি ওই ফার্নেসের উপর থেকে কারো একজনের আওয়াজ শুনতে পাই। গ্র্যান্ডপা গোহান তখন বলে ও হ্যাঁ উনি হলো তাজিরুকুন। তাজিরুকুন গোহানকে জিজ্ঞেস করে তুমি কি ওখানে আসো? তখন গ্র্যান্ডপা গোহান বলে হ্যাঁ আমি এখানে আসি আর আমার নাতনি আমার সাথে দেখা করতে আসছে এখানে। তাজিরুকুন বলে ও আচ্ছা, তো আমি ওকে হ্যালো জানাই দিই। এই বলে ও সামনে আসে। আমরা দেখি যে ও অনেক বড় একটা জায়ান্ট ছিল, তবে ও নিজেকে ছোট বানিয়ে গোকুর সামনে চলে আসে। এরপর ও গোহানকে বলে ম্যাজিক ফার্নেসের মধ্যে মনে হচ্ছে কিছু সমস্যা হয়েছে, তুমি কি আমার হয়ে দেখে দিতে পারবে? তখনই গোকু তাজিরুকুনকে তাড়াতাড়ি করে বলে তাজিরুকুন আমি হয়তো আপনাকে অসম্মান করে ফেলছি, তবে আপনাকে ওই ম্যাজিক ফার্নেসে আগুন নিভাতেই হবে। চিজিও তখন রিকোয়েস্ট করে বলে যে আমার বাবা অনেক বিপদে আছে। তোর গোহর বলে ও এক মিনিট, তোর বাবার পাশার তো এই ম্যাজিক ফার্নেস যেখানে আছে সেখান থেকে একদম বিপরীত দিকে পৃথিবীর। তাজিরুকুন তখন বলে মনে হচ্ছে এই চুলার মধ্যে কোনো ফোঁটা হয়ে গেছে যার জন্য এই আগুন লিক করছে, তবে আমি যদি এটা নিভাই তাহলে এই দুনিয়া আর অপর পারের দুনিয়ার মধ্যে একটা গ্যাঞ্জাম বেঁধে যাবে। গোকু গ্র্যান্ডপা গোহানকে বলে, কিন্তু গ্র্যান্ডপা গোহান জানিয়ে দেয় তার কিছু করার নেই। আমরা অক্সকিংকে দেখি, উনি বলছিলেন আমার শেষ ইচ্ছা হলো আমার মেয়ে চিচিকে এই পোশাকে বিয়ে করতে দেখা। এইদিকে আমরা তাজিরুকুনকে দেখি, উনি বলে আমি পুরো দুনিয়ার মানুষের জীবন একজন মানুষের জন্য বিপদে ফেলতে পারবো না। আর এই বলে খাবার খেতে শুরু করে। এটা থেকে গোকু খেপে যায়। তখন তাজিরুকুন ওকে খাবার দিলে গোকু ওটাকে বাড়ি মেরে ফেলে দেয়, যেটা থেকে তাজিরুকুন একটু রেগে যায়। গোহান তখন গোকুকে একটু শান্ত করতে যায় আর গোকুর হয়ে মাপ
চেয়ে নেয় তাজুরে কোনের কাছে। তবে আমরা দেখি গোকু শ্বশুর আব্বার জন্য এতই পাগল ছিল যে ও রেগেছিল। তাজুরে কোন বলে তুমি আমাদের গেস্ট, তাই আমি কিছু বলতেছি না, তুমি যদি এতই চাও তাহলে ওই যে নিচে ওই চাকা দেখছো ওইটা ঘোরালে এইটার আগুন নিভে যাবে। তখন গ্র্যান্ডপা গোহান বলে তুমি এটা করতে পারো না গোকু, কিন্তু গ্র্যান্ডপা গোহানের কথা না শুনে গোকু নিচে চলে যায় ওটা ঘোরানোর জন্য। গ্র্যান্ডপা গোহান ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গোকু ওনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। দেখছো শ্বশুর আব্বার জন্য গোকু কতটা পাগল হয়ে গেছে, তোমরা কিন্তু এতটা পাগল হয়েও না। আমরা দেখি তাজুরে কোন নিচে এসে গোকুর উপর অ্যাটাক করে দেয়, আর গোকুকে ওই ফার্নেসের মধ্যে ফেলতে যাচ্ছিল, কিন্তু গোকু নিজেকে সামলে আবার নিচে চলে আসে। তাজুইগুন বলে আমরা কি কন্টিনিউ করব নাকি তুমি ফিরে যাবে? গোকু বলে দেখা যাবে। তখন তাজুইগুন আমাদেরকে এক্সপ্লেন করে কেন তিনি এই ফাইটটা বন্ধ করতে পারবেন না, কিন্তু তাজুইগুনের কথা গোকু একদমই বুঝতে পারে না। তখন গ্র্যান্ডপা গোহান গোকুকে বুঝিয়ে বলতে শুরু করেন আসলে এই ম্যাজিক ফার্নেস থেকে এক ধরনের ধোঁয়া তৈরি হয়, যেটা কিনা এই দুনিয়ার সাথে পরপারের দুনিয়ায় কানেকশন তৈরি করে, আর এই দুনিয়ার মানুষের আত্মা পরপারে ট্রাভেল করতে পারে। যদি কোনোভাবে এই ধোঁয়া একবার বন্ধ হয়ে যায় তাহলে আত্মারা কোনোভাবে যেতে পারবে না, আর এই দুনিয়া আর ওই দুনিয়ার মধ্যে গ্যাঞ্জাম বেঁধে গিয়ে এই দুনিয়ার জীবিত মানুষদের জীবন ঝুঁকিতে পড়ে যাবে। আর তোমার মনে আছে আমি বাবার সাথে তোমার সাথে দেখা করতে আসছিলাম, ঠিক তেমনই যারা নিজেদের পরিবারের সাথে দেখা করতে চায় তারাও আর আসতে পারবে না, কারণ ওই ধোঁয়াই তো থাকবে না ওদের ট্রাভেল করার জন্য। আর যেসব আত্মারা এই দুনিয়াতে ট্র্যাপ হয়ে যাবে ওরা ধ্বংসযজ্ঞ শুরু করে দেবে। তখন চিচি ওদেরকে বুদ্ধি দেয় যে আমরা অল্প সময়ের জন্য এই আগুনটা নিভাবো, কিন্তু এইটার উত্তরে তাজুরেকুন বলে এইটাও অসম্ভব। চিচি জিজ্ঞাসা করে কেন? তখন তাজুরেকুন জানায় যে এই ম্যাজিক্যাল ফার্নেসের আগুন যদি একবার নিভে তাহলে এটা শুরু হতে 200 বছর টাইম লাগবে, আর এতটুকু সময় যথেষ্ট ইভিল সোলটা এই দুনিয়াকে তছতছ করে দেওয়ার জন্য, যেটা কিনা একজন মানুষের জীবন বাঁচাতে গিয়ে এত কিছু হবে। কিন্তু তারপরে চিচি রিকোয়েস্ট করতে থাকে আর বলে যে কিছু একটা তো ব্যবস্থা করেন। তখন তাজুরেকুন বলে একটা উপায় আছে। উনি তখন একটা তরল বের করে গোকুর উপর অ্যাটাক করতে শুরু করেন, আর গোকু ওনার অ্যাটাক দশ করছিল। ওদের মধ্যে একটা ভালো রকমের লড়াই চলতে থাকে, তবে গোকু যেহেতু অনেক পাওয়ারফুল তাই ও তাজুরেকুনকে হারায় দেয়। গ্র্যান্ডপা গোহান তখন তাজুরেকুনের কাছে আসে আর গোকুর হয়ে ক্ষমা চেয়ে নেয়, আর গোহান গোকুদেরকে বলে তুমি কি জানো উনি 1000 বছরের উপরে ধরে এইটা রক্ষা করে যাচ্ছেন? এইটা শুনে গোকু বলে ও এটা তো দেখতে অনেক বেশি টাইম, তার মানে আপনি অনেক বুড়ি। যেটা শুনে তাজুরেকুন আর খেপে গিয়ে আবারও নিজের জায়ান্ট রূপে চলে আসে। এইদিকে আমরা দেখি যে অস্কিং এর পাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় প্রাসাদটা ভেঙে পড়বে। আর ওইদিকে অস্কিং এর জামাই গোকু এখনো লড়াই করে যাচ্ছে তাজুরেকুনের কাছে। তখন আমরা দেখি যে গোকু বাঞ্চ ফ্যান ব্যবহার করে, যেটা দেখে তাজুরেকুন অবাক হয়ে যায়, আর গোকু এটা চালিয়ে দিলে তাজুরেকুন উড়ে যায়। তারপর তাজুরেকুন এসে গোকুকে জিজ্ঞেস করে এটা কি বাঞ্চ ফ্যান, তাহলে এটা ওই আগুনকে কিছুক্ষণের জন্য থামাতে পারবে। যেটা শুনে চিচি অনেক খুশি হয়ে যায়। এবার উনি গোকুদেরকে আইডিয়া দেয় ওই ফার্নেসের ভিতরে যে ফুটাটা হয়ে গেছে ওটা, তখন উনি গোকুদেরকে একটা উপায় বলে দেন, যদি ওই ফার্নেসের ভিতরে ওই ফুটাটাকে কোনো কিছু দিয়ে বন্ধ করে সিল করে দেওয়া যায় তাহলে এই আগুনটা থেমে যাবে। এর জন্য তোমাদেরকে ফায়ার ইটার পাখির ডিমের খোসা লাগবে, মৌমাছির বাসার মধু লাগবে। তোমরা একটা জিনিস কি বুঝছো? গোকুরা এই জার্নিগুলো করছে এগুলো কোনো বৃথা যায়নি। চিজ তখন ওই দুটা জিনিসই বের করে আর বলে হ্যাঁ এটা তো আমাদের কাছে আছে, আমরা তো নিয়ে আসছি। যেটা শুনে তাজুর করে একটা অবাকি হয়। তখন উনি বলে যদি এগুলো তোমাদের কাছে থাকেও তারপরেও কিন্তু বিপদ এখনো কাটেনি। তো শুনো আমি তোমাদেরকে প্ল্যানটা বলছি, ওই বাঞ্চ ফ্যানে বাতাস করার সাথে সাথে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। তোমাকে খুব তাড়াতাড়ি খুব কম সেকেন্ডের মধ্যে ফায়ার ইটার বার্ডের ডিমের খোসা দিয়ে ওটা সিল করে ওই অক্টাগন শেপের মধ্য দিয়ে আটকে দিতে হবে। যদি তুমি একটুও লেট করো তাহলে ওই ফায়ারনেসের আগুন এতটাই উত্তপ্ত যে তোমাকে একদম পুরে ছাই করে দিবে। গ্র্যান্ডপা গোহান তখন বলে এটা অসম্ভব, গোকু কখনো ওই ফায়ারনেসের আগুনের তাপ সহ্যই করতে পারবে না। তাজুরেকুন বলে তুমি কি ভুলে গেছো ওর কাছে বাঞ্চ ফ্যান আছে, ওইটা ওই আগুনের ভিতরে একটা রাস্তা তৈরি করতে পারবে। উনি তখন গোকুকে আবার ওই প্ল্যানটা বুঝিয়ে দেয় আর জিজ্ঞেস করে তুমি কি পারবে? গোকু বলে হ্যাঁ আমি অবশ্যই পারবো। দেখছো গোকুর ভিতরে নিজের শ্বশুর আব্বাকে রক্ষা করার এতটা ইচ্ছা। অবশ্য শ্বশুর আব্বা যদি একবার বাঁচে যায় তাহলে গোকা সারা জীবন তাহলে আর গোকে সারা জীবন কাম করা লাগবে না, পায়ের পর পা তুলে ঘর জামাই থেকে খাইতে পারবে। এই জন্যই তো এত চিন্তা করতেছে। এইদিকে আমরা দেখি অক্সি নিজের আশা একদম ছেড়ে দিয়েছে। গ্র্যান্ডপা গোহারকে দেখে ওরি গোকুকে ভরসা দেয়। তাজুগোরও প্রস্তুত হয়েছে ওই ফার্নেসটা খোলার জন্য, আর ওটা খুলেও ফেলেন। সাথে গোকুর সাথে সাথে বাঁচবারে বাতা দিয়ে ওখানে একটা রাস্তা তৈরি করে ফেলে, আর সোজা নিচে গিয়ে ওদের প্ল্যান অনুযায়ী সেম টু সেম কাজ করতে শুরু করে। বাইরে থেকে চিচি অনেক চিন্তা করছিল গোকুর ব্যাপারে। ওই সাইডে ওই শেষ টাওয়ারে যেখানে অক্সিজেন ছিল ওইটাতে আগুন ধরে গেছে আর ওটা ভেঙে পড়তে শুরু করে। আমরা দেখি গোকু ওই ডিমের খোসা দিয়ে ওইটার বুক বদ্ধ করে ওই বধূ দিয়ে আটকে দেয়, আর অক্সিজেন এর ওখানকার আগুনও কমতে শুরু করে। তবে গোকু খেয়াল করে যে ওর মাথার উপরে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাজুরেকুনও নিজের সব বছর চেষ্টা করছিল ওটা খুলে রাখার, আর গোকু ফুল স্পিড আসছিল। তখনই গোকুর মাথায় একটা বুদ্ধি আসে, ওর পাওয়ারফুল এক্সপেক্ট করে ওই ফার্নেসের ভিতর থেকে বেরিয়ে আসে একদম সফল ভাবে। সাথে চিচি গিয়ে গোকে জড়িয়ে ধরে, কারণ ওর আব্বাকে তো বাঁচাইছে। তাজুরেকুন এবার ওদের কাছে মাপ চায় তার ব্যবহারের জন্য। গ্র্যান্ডপা গোহান গোকে নিজের নতুন লাইফের জন্য অভিনন্দন জানায়। আর পৃথিবীর অপর পার্টে আমাদের দেখি যে ওই টাওয়ারটা একদম বেঁচে গেছিল একদম শেষ পড়তে। বাবা ওই টাওয়ারের উপরে গিয়ে দেখে যে অস্কির অবস্থা খারাপ। বাবা তো ভয় পেয়ে গেছিল, কিন্তু তখনই অস্কির উঠে দাঁড়ার বলে চিচির ওয়েটিং ডেজ একদম ঠিক আছে। যেটা দেখে বাবা অস্কির মাথায় বেড়ে দেয়, বলে আবার তো ভয় ধরে গেছিল। ওখানে গোকু আর চিচি পৌঁছে যায়। তারপরে দৃশ্য আমরা দেখি যে ফাইনালি গোকুদের
বিয়ের অনুষ্ঠান হয়, তবে বড় কোনো মহলে হয় না, যেহেতু অস্কিনের মহল ওই আগুনে শেষ হয়ে গেছে, তাই ওদেরকে ফাঁকা মাঠে বিয়ের অনুষ্ঠানটা পালন করতে হলো। অস্কিন বলে, গোকু আমার মাইয়াটারে সুখী রাখো, কষ্ট দিও না। ফাইনালি গোকুর বিয়ে কমপ্লিট হলো। সবাই গোকুদেরকে ওদের গিফট দিচ্ছিল। আমরা দেখি আমাদের ফরচুন টেলার বাবা গোকুদেরকে একটা স্পেশাল গিফট দিচ্ছে। ওদের ভবিষ্যৎবাণী দেখে বলবে যে ওরা সামনে কি পেতে যাচ্ছে। উনি তখন ওনার ক্রিস্টাল বলে ফিউচার থেকে চমকে যায়, আর সাথে সাথে ওটা ঢেকে ফেলে আর বলে সারপ্রাইজ তো আছে। আর এরই সাথে শেষ হয়েছে ড্রাগন বল। তো তোমাদের কেমন লাগলো এই সিরিজটা অবশ্যই জানিও। তবে চিন্তা করো না, ড্রাগন বল শেষ হলেও এখনো ড্রাগন বল সিরিজের কাহিনী শেষ হয়নি। এটার পরবর্তী সিকুয়েল সিরিজ আছে, যেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ওইটার গল্প এই সিরিজের গল্পের থেকে অনেক অনেক গুণ ভালো, আর এত এত টুইস্ট আছে যেগুলো তোমাদের মাথা নাড়িয়ে দিবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলকে 20,000 সাবস্ক্রাইবার একটা পরিবার করে তোলার জন্য। তবে এখন থেকে আর চিন্তা করো না, প্রতিটা পর্ব 40 মিনিট থেকে 60 মিনিটের মতো করে হবে, আর 3 থেকে 4 দিনের মধ্যে চলে আসবে। আর এর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আমি যেহেতু এই চ্যানেলের জন্য এডিটর নিছি, তাই আমার টাকার প্রয়োজন। এখন টাকা তো আর এমনি এমনি আসবে না, এই চ্যানেল থেকে তেমন ইনকাম নেই বললেই চলে, আর তেমন ভালো স্পন্সরও আসে না, আসলে সাইডে স্পন্সর আসে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওগুলো করব, আর এই জন্য তোমাদেরকে সাবধান করতে চাই, আমি যতই ওই সাইডে প্রমোশন করি না কেন, তোমরা ভুলে ওই সাইডে যাবে না, কখনোই না। আমি আর প্রতিটা ভিডিওতে ওইটা হিন্ট দিয়ে দিব। তো দেখা হচ্ছে ড্রাগন বলে পার্ট 43-এ।